বৃহস্পতিবার থেকে এখানে আমরণ অনশন করতেছি। আমার খাওয়া দাওয়া ইন টোটাল বন্ধ করে রেখেছি। আমার একটা রোগ আছে, আমি 3 বেলা ওষুধ খেতে হয় ডিফেডান, আমি 1 বেলাও খাবো না। আমার লাশ এখান থেকে যাবে, যদি আমার কোনো ক্ষতি হয়, আমার যদি মৃত্যু হয়, সেই জন্য এটা দায় বা সম্পূর্ণ সরকারকে নিতে হবে। আমি জাতি জনগণকে বলে গেলাম, এই সরকারকে আপনারা ছাড়বেন না। আপনারা জানেন এবং দেখতেছেন গত বৃহস্পতিবার আমরা এই প্রেস ক্লাবে আমরণ অনশনে বসেছি। তার কারণ হচ্ছে গিয়া আমরা সারা বাংলাদেশের আউটসোর্সিং এর পক্ষ থেকে সরকারকে বারবার অবগত করেছি যে আমরা ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই, আমরা আউটসোর্সিং এর যারা আছি আমরা শ্রমিকের মর্যাদা চাই, চাকরির নিশ্চয়তা চাই। তারা আমাদের কথা শুনে বলেছিলেন যে আপনাদের দাবি যৌক্তিক এবং ন্যায্য, আমাদেরকে সময় দিতে হবে, আপনারা আমাদেরকে সময় দেন, আমরা আপনাদের দাবি বাস্তবায়ন করব। কিন্তু 6 মাস অতিবাহিত হয়ে গেছে, আজও পর্যন্ত আমরা আশ্বাসের বাণী ছাড়া দৃশ্যমান কিছুই পাইনি। এর ফলশ্রুতিতে আমাদের 7,000-এর অধিক আউটসোর্সিং ভাইদের চাকরি চলে গিয়েছে। এই শুধু আশ্বস্ততে, যদি আরো আশ্বস্ত হয় তাহলে তো আমাদের কারোই চাকরি থাকবে না। ঠিকাদার আমাদেরকে আয়না ঘর নামক একটি কারাগারে বন্দী করে রেখেছে এবং এই আয়না ঘর নামক কারাগার ঠিকাদার তৈরি করেনি, ফ্যাসিবাদী সরকার তৈরি করে গেছেন। এখন 5ই আগস্টে যেই সরকার গঠন হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে তারা যে ডাক দিয়েছিলেন এই দেশে কোনো বৈষম্য থাকবে না, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন ডাক দিলাম, কোনো বৈষম্য থাকবে না। আমরা আউটসোর্সিং এর কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা সবাই বৈষম্যের শিকার। আমরা তাদের সাথে সহমত পোষণ করে ফ্যাসিবাদী সরকারকে এই দেশ থেকে তাড়িয়েছি, কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত পাইনি। বৈষম্য তো রয়েই গেল। আপনারাই বলুন, এই দেশ থেকে কি বৈষম্য আজও দূর হয়েছে? তাহলে তারা কিসের প্রতিশ্রুতি দিয়েছে? ফ্যাসিবাদী সরকার যেই কথা বলেছে, যে আইন করেছে, তাদের সাথে তাদের কি মিল দেখা যায় কিনা বলেন? তাহলে বৈষম্য থাকবে না। তাহলে আমরা কেন বৈষম্যে থাকবো? আমরা কি বেশি চেয়েছি? না। আমরা কি বেশি চেয়েছি বলেন? আমরা ফ্যাসিবাদী সরকার 2018 নীতিমালায় 3-8 স্পষ্টভাবে উল্লেখ আছে যে প্রতিষ্ঠান চাইলে ঠিকাদার প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ করতে পারবে। আমরা সেটাই তো চেয়েছি। আমরা তো স্থায়ী চাই না, আমরা জাতীয়করণ চাই না। অনেক সাংবাদিক ভাইরা তারা তাদের ইয়েকে হাইলাইট করার জন্য মিথ্যে প্রচার করে যে আমরা স্থায়ীকরণ চাই, আমরা জাতীয়করণ চাই, কিন্তু আমরা জাতীয়করণ চাই না। আমরা চাই চাকরির নিশ্চয়তা, ঠিকাদার ব্যতীত 2018 নীতিমালা যেটা উল্লেখ আছে সেটাই চাইছি, যে আমরা সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি প্রতিষ্ঠান আমাদের সাথে চুক্তিবদ্ধ করুক। এইটা নীতিমালায় আছে, 2018 নীতিমালা 3-8 আছে। আমরা সেটাই চেয়েছি। আমরা শ্রমিকের মর্যাদা চেয়েছি, আমরা চাকরির নিশ্চয়তা চেয়েছি। আমরা কি বেশি চেয়েছি?
সরকার মানুষদেরকে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত করার জন্য তারা বলে আমরা জাতীয়করণ চাই, আমরা জাতীয়করণ চাই না। এটা তাদের ভুল ধারণা। আমরা আমাদের ন্যায্য পাওনা চাই, ন্যায্য দাবি চাই। তারাই মনে হয় আমাদেরকে দাসত্ব রাখবে, তা না হলে কেন আমাদের দাস কোটা থেকে মুক্তি দেবে না? তারা, আমরা কি বেশি চেয়েছি? যেটা সহজ যেটা সেটাই আমরা চেয়েছি, যে দাসকোটা মুক্ত, ঠিকাদার ব্যতীত প্রতিষ্ঠান আমাদের সাথে চুক্তিবদ্ধ করুক। আপনারা দেখেন যারা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসিতে চাকরি করে, তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই, জানমালের কোনো কিছুই নাই। আমরা যখন কাজ করি কর্মক্ষেত্রে, আমরা যদি কোনো অ্যাক্সিডেন্ট করি, আমাদের দেখতে পর্যন্ত ঠিকাদার অথবা প্রতিষ্ঠান দেয় না, আমাদের চিকিৎসা বাবদে একটি টাকাও তারা দেয় না, এবং আমরা আমাদের ভাইরা চাঁদা তুলে আমাদের চিকিৎসা চালাই। তারপরেও আমাদের উপর আরো বৈষম্য আছে। একজন ফোরম্যানের বেতন 22,000, লাইনম্যানের বেতন 20,000, হেল্পারের বেতন 16,000। এটা কোম্পানি চুক্তিবদ্ধ করে নিয়েছে, এইখান থেকে ঠিকাদার একটি টাকাও নিতে পারবে না। তারপরেও তারা আমাদের বেতন থেকে, আমাদের বেতনের চেকে, সারা বছরের ব্লাঙ্ক চেকে ঠিকাদার সই নিয়ে রেখেছে। এই কথা কি দুদক শুনে না? এই কথাটা কি সরকার দেখে না? আমরা যে মিডিয়ার মাধ্যমে বলতেছি, এইটা কি সরকার শুনতেছে না? এইটা এদের কি বিচার হওয়া উচিত কিনা বলেন? সরকার তাদের উপর কি ব্যবস্থা নিচ্ছে? বরঞ্চ সরকার ঠিকাদার যেটা বলতেছে, আমাদের অনেক টাকা, সরকারকে আমরা কিনে নেব, তাহলে কি আমরা ভেবে নেব তারা সরকারকেও কিনে নিয়েছে? তা না হলে এই লিখিত প্রমাণ সহকারে দেখার পরেও, থাকার পরেও ঠিকাদারদের প্রতি তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার কাছে সেই চুক্তিনামা বইও আছে। দেখেন, আমি একজন লাইনম্যান, আমার বেতন 20,000, আমার মোবাইলে মেসেজ আসে চেকে, যখন অ্যাকাউন্টে টাকা ঢুকে আমার মোবাইলে মেসেজ আসে 20,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে। কিন্তু ঠিকাদার তো আমার ব্লাঙ্ক চেকে পুরা বইয়ে সই নিয়ে রেখেছে। তারা ব্যাংক থেকে টাকা তুলে আমাদেরকে বেতন দেয় 12,000 টাকা, 13,000 টাকা। এত কিছু হওয়ার পরেও আজও পর্যন্ত ঠিকাদার আমাদের সেই চেক ফেরত দেয়নি এবং বেতনও আমাদের পরিপূর্ণ দেয়নি। হ্যাঁ, তারপরেও দেখেন, আমরা সেটাই চাই। আমরা এই বৈষম্য চাই না, আমরা আমাদের ন্যায্য পাওনা চাই, যে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠান আমাদের সাথে চুক্তিবদ্ধ করুন। এই কথা যদি আমরা প্রতিষ্ঠানকে বলে আপনারা লিখিত দেন, লিখিত দেওয়ার পরেও তারা কোনো ব্যবস্থা নেয় না। ঠিকাদার দেয়া বান্ডিল দেয়, তারা সরে যায়। দেখেন, 1076 জন লোক টেকনিশিয়ান ডিপিডিসিতে আমরা আছি এবং সিকিউরিটি গার্ড। আমাদের দাবি, আমরা শ্রমিকের মর্যাদা চাই, আমরা ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই, চাকরির নিশ্চয়তা চাই, এবং আমরা যে যে প্রতিষ্ঠানে আছি, যে অবস্থানে আছি, সেই অবস্থানে আমাদেরকে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করে নিন এবং যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পুনরায় প্রতিষ্ঠান বহাল করুক। দেখেন, 1076 জন লোকের 7,000 টাকা করে যদি কেটে নেয় মাসে, তাহলে 1 কোটি টাকার ঊর্ধ্বে প্রতি মাসে ঠিকাদার আমাদের রক্ত চুষে খাচ্ছে। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বস্ত পেয়েছি, দৃশ্যমান কিছুই পাইনি। আমাদের দাবি 2018 নীতিমালা 3-এর আগে যেটা আছে, আমরা সেটাই চাই, যে ওইখানে স্পষ্টভাবে লেখা আছে প্রতিষ্ঠান চাইলে সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবাদানকারীর সাথে চুক্তিবদ্ধ করতে পারবে। আমরা সেটাই চাচ্ছি। আমরা ঠিকাদার চাই না, প্রতিষ্ঠান আমাদের সাথে চুক্তিবদ্ধ করবে। আমরা এখানে অনেক লোক অনশনে রয়েছি, 1000-এর অধিক শুধু প্রতিষ্ঠান প্রতিনিধি এখানে আমরা আছি। এখানে আমরা সারা বাংলাদেশের যত আউটসোর্সিং ভাই বোনেরা আছে তাদেরকে ডাকি নেই। তবে হ্যাঁ, আমরা তাদেরকে যদি ডাকি তাহলে এই প্রেস ক্লাব, এই রাস্তা অবরোধ হয়ে যাবে। সেই জন্য আমরা চাই না বিভ্রান্ত করার জন্য, জনগণের কোনো ক্ষতি হোক, আমরা তা চাই না।
অবশ্যই আমাদের আলটিমেটাম আছে। আমার যদি কিছু হয় সারা বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর কর্মবিরতিতে যাবে, কর্মবিরতিতে যাবে এবং এটার জন্য সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে এবং আমার মৃত্যুর জন্য সরকারকে দায়ভার নিতে হবে। আছে তো এখন আসলে বিদ্যুৎ বিভাগ বা আপনারা যাদের সরকারের কোনো আশ্বাস পেয়েছেন কিনা? না, আমরা এখনো পর্যন্ত লিখিতভাবে সরকারের কোনো আশ্বাস পাইনি। এখন কি করবেন আপনারা, কতদিন চালিয়ে যাবেন? যে আমরা আমরণ চালিয়ে যাব। আমাদের কথা হলো যে আমরা জুলাই আহত যোদ্ধা, আমরা আউটসোর্সিং এর কর্মী, আমরা ডিপিডিসি মাধ্যমে ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আলোকিত করি, কিন্তু আমরা নামমাত্র মূল্যে বেতন পাই। আমার একটা ভাই আহত হলে, একটা ভাই অসুস্থ হলে তাকে ঠিকাদারও দেখে না, ডিপিডিসিও দেখে না। ঠিকাদার বলে ডিপিডিসি কাছে যান, ডিপিডিসি বলে ঠিকাদার কাছে যান। আমরা একটা ভাই মারা গেলে, বিদ্যুতায়িত হয়ে মারা গেলে তার লাশটা পর্যন্ত তার গ্রামের বাড়ি পৌঁছাতে গেলে আমাদেরকে চান্দা তুলে অ্যাম্বুলেন্স ভাড়া জোগাড় করতে হয়। আমার বেতন 20,000 টাকা, সেই 20,000 টাকার একটা ব্লাইন্ড চেক ঠিকাদার আর আমার কাছ থেকে জোর করে সই করে রাখে পুরো বছরের। আমার বেতন সরকার আমার অ্যাকাউন্টে দিচ্ছে, দেখেন 20,000 টাকায় ঢাকা শহরে কিছু হয় না, তারপরে সরকার 20,000 টাকা আমার অ্যাকাউন্টে দিচ্ছে। এই 20,000 টাকা সরকার ঠিকাদার কি করে, 20,000 টাকার অ্যামাউন্ট বসিয়ে সে 9,000 8,000 টাকা রেখে আমাকে 11,000 12,000 টাকা দেয়। এই যে এই বৈষম্য, আমরা এইটা থেকেই মানে মুক্তি চাচ্ছি। যে আমরা বলতেছি যে আপনারা ঠিকাদারকে অন্য কোথাও ইনভেস্ট করে লাইন এক্সটেনশন, লাইন আপডেট, ট্রান্সফরমার ক্রয় বিক্রয়, গাড়ি ক্রয় বিক্রয়, বিভিন্ন কাগজপত্র ক্রয় বিক্রয়, এইগুলো আপনারা করেন। ঠিকাদারের মাধ্যমে অন্তত আপনারা মানুষ বেচা কেনাটা বন্ধ করেন। এই যে আমার ফারুক ভাই আজকে 5 দিন যাবত অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু সিলাইনের উপরে বেঁচে আছেন। আমরা সিলাইন দিতেছি, সিলাইনের উপরে বেঁচে আছেন। এইভাবে আমাদের আরো 2টো ভাই হাসপাতালে ভর্তি আছে। ফারুক ভাইয়ের কথা হলো যে আমি মারা যাব, কিন্তু আমার লাশ যেন এইখান থেকে বাড়ি যায়, আমার লাশ যেন, আমাকে যেন আপনারা আর হাসপাতালে নিয়েন না। কারণ অবহেলিত এই মানুষগুলোকে যদি দেখার কেউ না থাকে তাহলে হসপিটালে যে কোনো ফায়দা নাই। এই জন্য আমরা বলবো সরকারের পক্ষ থেকে যদি কোনো মুখপাত্র আমাদেরকে 2 কথার লিখিত দেয় যে আপনারা এখান থেকে উঠে যান, আমরা এতদিনের ভেতরে আপনাদের দাবি দাবা নিয়ে বিবেচনা করব। আমরা হাসি মুখে এখান থেকে আমরা অবস্থান ত্যাগ করব, কারণ আমরা সরকার আমাদেরই একটি অংশ। আমরা কোনো মতে সরকারকে কোনো জবাবদিহিতা, কোনো সমালোচনার মুখে ফেলতে চাই না। এর আগে আপনারা কতদিন অবস্থান কর্মসূচি পালন করছিলেন শাহবাগে? আমরা যে কয়দিনই অবস্থান কর্মসূচি করেছি সেই কয়দিনই সরকারের একটি পক্ষ এসে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, 22শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারির কথাটা হলো যে 22শে ফেব্রুয়ারি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম। শান্তিপূর্ণ সমাবেশ করার ফলে শহীদ মিনারে ঢাকা ভার্সিটির ছাত্রদের একটা প্রোগ্রাম ছিল। তখন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সেলের যে প্রধান সমন্বয়ক মাঝার ভাই আমাদেরকে অনুরোধ করলেন যে ছাত্রদেরকে প্রোগ্রামটা সফল করার জন্য। তারা আমাদেরকে বলল আপনারা প্রেস ক্লাবে যে অবস্থান করেন। আমরা প্রেস ক্লাবে চলে আসলাম, কিন্তু দেখেন সারা বাংলাদেশ থেকে সেদিন লোক এসেছিল, চর অঞ্চল থেকে, পাহাড়ি অঞ্চল থেকে, একেবারে মুফাসল, টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে, বিভিন্ন পর্যায় থেকে লোক এসেছিল। তারা ঢাকা শহরের কোনো পরিবেশ বোঝে না। তারা যখনই আমাদের প্রেস ক্লাবে অবস্থান করছে তখনই একটা যানজটের সৃষ্টি হয়েছিল। আমরা মেনে নিচ্ছি, স্বীকার করতেছি যে সেই সময় একটা বাজে পরিবেশ হয়েছিল, কিন্তু আমাদের ভলেন্টিয়ার ভাইরা পরিবেশটা নিয়ন্ত্রণ করার আগেই পুলিশ উইদাউট ইনফরমেশন, উইদাউট নোটিশ আমাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড, সর্বশেষ লাঠিচার্জ করে আমাদেরকে প্রোগ্রাম ভণ্ডুল করে আমাদের কয়েকজন ভাইকে মারাত্মকভাবে আহত করে। আপনারা এখানে এখন বর্তমানে 5 দিন যাবত রোজার ভিতরে আপনারা যে অবস্থান কর্মসূচি পালন করছেন, আপনাদের কেমন লাগছে? আসলে আমরা তো নিরীহ মানুষ, না খাওয়া জাতি। আমাদের না খেয়ে কাজ করার, না খেয়ে দিন অতিবাহিত করার অভ্যাস আছে। সরকার যদি মজা দেখতে চায় আমরা মজা দেখাইতে রাজি আছি। সরকার যদি মনে করে যে দেখবো কতদিন না খেয়ে অবস্থান করে, আমরা সেই কদিনে না খেয়ে অবস্থান করব, তাতে আমাদের আপত্তি নাই। কারণ আমরা তো এমনও দিন গেছে যে আমরা বড় বড় টাওয়ারের
উপরে ঈদের নামাজ পড়েছি। দূরে মাইকে আজান শোনা যাচ্ছে, দূরে মাইকে নামাজের প্রস্তুতি নিচ্ছে, আমরা টাওয়ারের উপরে নামাজ পড়েছি, খাম্বার উপরে নামাজ পড়েছি। আমাদেরকে ভাই রাজপথে বলেন, জঙ্গলে বলেন নামাজ পড়ার অভ্যাস আছে, আর না খেয়ে দিনের পর দিন অতিবাহিত করার অভ্যাস আছে। সরকার যদি দেখতে চায় আমরা দেখাতেও রাজি আছি। এই যে রোজা রেখে আমি যে কথা বলতেছি, রোজা রেখে স্লোগান দিচ্ছি, নিশ্চয়ই আমার তো কষ্ট হচ্ছে। তারপরে আমি মনে করি এই কষ্ট না। এখন যদি আমার ফারুক ভাই মৃত্যুবরণ করে, এই দায়ভার কে নিবে? কষ্ট তো একসময় সবুরে মেওয়া ফলে, কষ্টের একসময় প্রশান্তি আছে। যদি একটা মানুষ যদি মারা যায়, তার পরিবারের দায়িত্বটা কে নিবে বলেন? আমি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে জানতে চাই যে এই না খাওয়া মানুষটা যদি রাজপথে মারা যায়, যদি বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকতে রাজপথে শ্রমিকগুলো মারা যাচ্ছে না খেয়ে, এই দায়ভার কে নিবে?